সো হিয়ার উই গো। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথা, সাথে আছে আমি জেফরি খান, এবং ভৌতিক কথার আরও একটা লেটেস্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই এপিসোডটা শোনার জন্য। আজকের এই এপিসোডে যদিও বড় নয়, বাট খুবই ভয়ঙ্কর সুন্দর তিনটা স্টোরি আজকের এই এপিসোডে আছে, এবং আশা করছি আপনাদের এই এপিসোড ভীষণ ভালো লাগবে। এই এপিসোড ভালো লাগার পিছনে কিছু কারণ আছে, সেটা হচ্ছে র্যান্ডম কয়েকটা স্টোরি আছে যেগুলো বেশ ডার্ক এবং বেশ সাসপেন্স এবং বেশ রহস্যময় বলা যেতে পারে। বিশেষ করে প্রথম স্টোরিটা যেটা হচ্ছে ভৈরবনাথ তান্ত্রিকের স্টোরি, এত সুন্দর ছিল স্টোরিটা, বাস মানে এক প্রকার ভয়ঙ্কর গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। এরপরে হচ্ছে নিপা ভাবি নামে একটা স্টোরি আছে, এবং সর্বশেষে মাছ ধরার একটা ঘটনা আছে। মানে এক কথায় তিনটে স্টোরি তিন রকমের সুন্দর। আমি আশা করবো আপনাদের তিনটে স্টোরি খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন স্টোরিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাহলেই হবে। এবং আপনাদের কিন্তু আজকে এই এপিসোডের শেষে আমি কমেন্ট রিপ্লাই করব। আশা করি আপনারা সবাই পুরো এপিসোডটা শুনবেন। তো যাই হোক, দেরি না করে চলুন শুরু করি আজকের প্রথম স্টোরি, ভৈরবনাথ তান্ত্রিকের ঘটনা। চলুন শুরু করি সেই ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এর আগে আমি ভৌতিক দুনিয়ার জন্য দুটি ঘটনা লিখেছিলাম, সেগুলো আপনারা প্রচার করেছেন, আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে। আজ আরেকটি ঘটনা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বেশি কথা না বলে সোজাসুজি ঘটনায় চলে যাই। আমার নাম সুব্রত কুমার রায়, আমার বাসা উল্লাপাড়া, সিরাজগঞ্জ জেলার শ্যামপুর গ্রামে। আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম, কিন্তু কিছু কারণবশত আমি ফুটবল খেলি না। তো যাই হোক, আমরা ঘটনাতে চলে যাই। ঘটনা বলছেন ভৈরবনাথ তান্ত্রিক, তার নির্দেশনায়। আমি তার ঠিকানা দিতে পারছি না, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভৈরবনাথ তান্ত্রিক বলেছিলেন ঘটনাটি যেভাবে, আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন ভৈরবনাথ তান্ত্রিক, একটি চায়ের দোকানে বসে আমি চা খেয়েছিলাম, তখন ভৈরবনাথ তান্ত্রিক এসে আমার পাশে বসলেন। তো তার সাথে আমার আগে থেকেই চেনা পরিচিত ছিল। সে বলল, কেমন আছিস বাবা? আমি বললাম, হ্যাঁ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? তখন সে বলল, আমিও ভালো আছি অনেক, মানুষের আশীর্বাদে আমারও দিনকাল ভালোই যাচ্ছে। তো তোকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। তাকে আমি হঠাৎ করে বললাম, আচ্ছা তান্ত্রিক মশাই, আপনার কাছ থেকে কিছু ঘটনা শুনতে চাই। আপনার জীবনে ঘটে যাওয়া যদি কিছু ঘটনা আমি শুনি, তাহলে সেটা ভৌতিক দুনিয়ার জন্য লিখতে পারি। তো অনেক রিকোয়েস্টের পর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে ছোটখাটো একটা ঘটনা তোকে শোনাই। আমি অনেক আগ্রহ নিয়ে ঘটনা শোনার জন্য বসে পড়লাম। তখন ভৈরবনাথ তান্ত্রিক বলতে শুরু করলো, তখন সাল কত 2016 সাল হবে কিংবা 17 সাল হবে। আমি গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে সাধনা করার জন্য। তো সাধনাটা মোটামুটি হলো, সব সাধনা হলো। তখন আমি বললাম, আচ্ছা তান্ত্রিক মশাই, এসব সাধনা করতে কি লাগে আর কি কি করতে হয়? তখন ভৈরবনাথ তান্ত্রিক বললেন, সে কথাই তো তোকে বলবো আজ। বললাম, ঠিক আছে তান্ত্রিক মশাই বলেন। তো এক কাপ চায় চুমুক দিয়ে বলতে শুরু করলেন, আমি অনেক সাধনা করেছি, কিন্তু এইসব সাধনা অত্যন্ত কঠিন একটা সাধনা, যে সাধনা করতে গেলে কিছু কিছু সময় সাধকের প্রাণ নাশ হতে পারে। তো আমি গুরুর আশীর্বাদ নিয়ে তার নির্দেশনায় আমি আমার সাধনার জন্য প্রস্তুত হলাম। তিনি আমাকে সব সাধনা করার সকল উপায় বলে দিলেন, আর কিছু বীজ মন্ত্র বলে দিলেন আমাকে। তো আমি সেভাবেই প্রস্তুত হলাম। মূলত সব সাধনা করতে হলে প্রথমত দরকার এক মৃত লাশের দেহ,
তা আবার যে কোনো দেহ হলে হবে না। অমাবস্যার রাতে অপঘাতে মৃত্যুবরণ করেছে এমন কোনো একজনের দেহ লাগবে। না শ্মশানে পোড়াবে, না কবরস্থানে মাটি দিবে, এমন একটা দেহ লাগবে এসব সাধনা করার জন্য। তো সাধনার নিয়ম অনুসারে আমি অনেক দিন চেষ্টা করেছি। শ্মশানে যারা থাকেন, মানে যারা মরা লাশ পোড়ায়, তাদের কাছে আমি বলেছি যদি এমন কোনো দেহ পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি একটা সাধনার কাছে ব্যবহার করব। তো অনেক খোঁজাখুঁজির পর একটা দেহ পাওয়া গেল। আমি গুরুর আদেশে সে দেহটি শ্মশানে নিয়ে আসি। আর নির্জন রাতে, অমাবস্যার রাত তখন, এই সব সাধনার নিয়মটি হলো সেই দেহটাকে ওপর করে শুয়ে রেখে তার পিঠের উপরে বসে বীজ মন্ত্র যোগ করতে হবে। আমি বললাম, দাঁড়ান তান্ত্রিক মশাই, এটা কি আদৌ সম্ভব নাকি? ভৈরবনাথ তান্ত্রিক তখন বললেন, হ্যাঁ বাবা, এটা সম্ভব। এটার জন্য অনেক সাহস দরকার হয়, কোনো ভয় থাকলে হয় না। আর সাধকরা অনেক কিছুই পারে। তারপর বলতে শুরু করলেন ভৈরবনাথ, ওই গুরুর নির্দেশনায় যে মন্ত্র আমাকে দিয়েছেন না, আমি সেটি ঠিকভাবে জপ করছি। সে দেহের উপরে বসে এক মনে এক ধ্যানে বীজ মন্ত্র জপ করছি। আর একটা কথা বলি, যে দেহটা না, এই দেহটা মূলত সব সাধনার আসন বলে ব্যবহার করতে হবে। তো আমি বীজ মন্ত্র উচ্চারণ করছিলাম জোরে জোরে। তখন কেমন জানি মনে হলো শ্মশানের মধ্যে এক নীরব হয়ে গেল চারিদিকটা। তো আমি চোখ খুললেই দেখতে পাই মাথার উপরে কালো মেঘের তীব্র ছায়া মনে হচ্ছে। এখনই অনেক জোরে জোরে ঝড় বইবে। আমার গুরু বলেছিলেন, আগেই যা কিছু হয়ে যাক না কেন, এই আসন থেকে তুমি উঠবে না। তো তার কথা মাথায় রেখে আমি মন্ত্র যোগ করছি। কিছুক্ষণ পরেই আমার মনে হলো আমার পেছন দিয়ে মনে হয় কোনো এক কিছু একটা চলে যাচ্ছে আর আসছে। আমি কোনো একটা কিছুর উপস্থিতি টের পাচ্ছি না, কিন্তু সেদিকে আমি কান না দিয়ে আমি মন্ত্র উচ্চারণ করছি। তখন ঠিক আনুমানিক রাত 1:30 হবে। তখন আমার পাশে স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় হবে একটা কুকুর মনে হচ্ছিল চলে আসছে, এবং কচর বচর করে হাড্ডি চাবানোর শব্দ পাচ্ছিলাম। তো আমি সেদিকে তাকাই এবং দেখি সে দেহটার ঘাড়ের কাছে এমনভাবে কুকুরটি কামড়াচ্ছে যে কতদিন ধরে কুকুরটি না খাওয়া। তো সেই দেহের মুখের দিকে তাকালে আমি রীতিমতো অবাক হয়ে যাই। এ কি, আমি যে দেহ নিয়ে আসন করে বসেছি সেই দেহ খাচ্ছে, সেই দেহটা সেই কুকুরটা নিচ্ছে। আমি অবাক চোখে অনেকক্ষণ তাকিয়ে দেখি ক্রমশ কুকুরটার দেহ লক্ষ্য করলাম বড় হয়ে যাচ্ছে। আমি রীতিমতো ভয় পেয়ে যাই, আবার গায়ের লোম রীতিমতো খারাপ হয়ে যায়। আমি চোখ বন্ধ করে গরুর দেয়া সে মন্ত্র উচ্চারণ করতে থাকি, এবং আমার কাছে কিছু কাপড়ের ন্যাকড়া ছিল, সেটা নিয়ে কানে দিলাম যাতে কোনো কিছু আওয়াজ আবার কানে না আসে, আমি ভয় না পাই। তো তখন আনুমানিক রাত 2টোর আশেপাশে হবে। তখন মন্ত্র যোগ করছি, করতে করতে আমি দেখলাম যে সেই দেহের ওপরে বসে সাধনা করছি না, সেই দেহের মুখটা আমার দিকে এগিয়ে আসছে। আমার গুরু বলে দিয়েছিল, এইটা তোমার প্রথম সিদ্ধি লাভ করা হবে। তোমার যখন সাধনা সঠিক হবে তখন সে দেহের মুখটা ধীরে ধীরে খুলে যাবে। তখন তুমি যে দেবীকে ভোগ দিবে বা নিবেদন করেছো, সেই ভোগ থেকে কিছু খাবার তার মুখে দিতে হবে। সে যদি সন্তুষ্ট হয় তাহলে আবার ঠিক আগের জায়গায় সে চলে যাবে। তোমার এটাতে ভয় পাওয়া চলবে না। তো আমি তার কথা মতো ভোগের খাবারের মধ্যে থেকে কিছু খাবার তাকে দিয়ে দিলাম। সে মুখে নিয়ে আবারও চুপচাপ যেমন দেহটা ছিল তেমন হয়ে গেল। তো আমি আবারও মন্ত্র যোগ করা শুরু করলাম। আর একটা কথা বলে রাখি, এসব সাধনা মূলত দেবী কালীর সাধনা করাকে বলে। তো তার কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম একটা অবু আমার সামনে হাজির হলেন, এবং হয়ে সে বললেন, কিরে ভৈরব, কি চাস তুই? ধন নাকি নারী? তোর যাই চাবি আমি তোকে তাই দিব। কিন্তু আমার গুরু আগেই বলেছিল, ওই অবরটা যত কিছু বলুক না কেন, কোনোভাবেই আমি যেন কোনো কিছু না নিই। সে আমার লোভের পরীক্ষা করবে। এ তো বলেছিল, তোর এই সাধনা সঠিকভাবে হবে না, তুই যদি লোভ করিস সেখানেই মারা যাবি। আমি আমার গুরুর কথা মাথায় রেখে আমি তাকে বললাম, আমার কোনো ধন নারী বাড়ির এসবের কোনো প্রয়োজন নেই। এই কথা বলা মাত্রই তিনি হাওয়ার সাথে বেরিয়ে গেলেন। আর সেই কালো ছাড় অবরটা তখন আমি আবারও শুরু করলাম অন্তরের জপ করা। কিছুক্ষণ পর আবারও সেই ভয়ঙ্কর দেহটার বুকটা খুলে গেল আর করে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি আবার সাথে সাথে তাকে ভোগ নিবেদন করি, আর সে ভোগ খেয়ে আবারও যেভাবে ছিলেন সেভাবে শুয়ে পড়লেন সেই দেহটা। তার কিছুক্ষণ পরেই মনে হলো
অনেক বাতাস বইতে চলেছে। আমি চোখ খুলে দেখি আশেপাশে কোনো বাতাস নেই। সেই শ্মশানের মধ্যে মনে হচ্ছে অনেকগুলো গাছ উপড়ে পড়ে যাবে, আর যেখানে রীতিমতো তছনছ হয়ে যাবে। এখনই মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে, এমন বাতাস হচ্ছে। কিন্তু কোনো বৃষ্টি নেই। তার কিছুক্ষণ পর আমি দেখলাম একটা বিশাল আকারের কালো আবহ, এবার তার আকৃতি ছিল খুব ভয়ঙ্কর, যেমনটা তার বন্ডু টান হাতে থাকা সে বন্ডু আমাকে প্রশ্ন করলো, কি চাস তুই? আমি বরাবর মতোই বললাম, কিছুই চাই না আমি। এইটা বলার সাথে সাথেই আবারও সে হাওয়ার সাথে মিলে গেল। আমি আবারও সাধনা ঠিক এইভাবেই চালিয়ে যেতে লাগলাম। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম যে আমি যে বোমবাতিটা জ্বালিয়েছি না, আশেপাশে যে সামগ্রী আছে, এত বাতাস হওয়ার সত্ত্বেও সেগুলো একটু এক চুলো নড়ছে না, কিংবা এলোমেলো হয়েও যাচ্ছে না। যেমনটা ছিল ঠিক তেমনটাই রেখেছিলাম, তেমনটাই আছে। আমি সেই সব দিকে কান না দিয়ে আমি আমার সাধনায় মন দিলাম। তো বেশ কিছুক্ষণ পর সরাসরি মা কালীর আবির্ভাব হলো। সে কি রূপ! দেখলে রীতিমতো আমার মাথায় পড়ে যায় একেবারে। তার গলায় মুন্ডমালা, আর তার হাতে একটা কমণ্ডল, অপর হাতে খড়গ, এক হাতে একটা মুন্ড, আরেক হাতে মনে হয় সারা মানব কল্যাণের জন্য আশীর্বাদের হাত বাড়িয়েছে। তো মা আমাকে বললেন, কি রে ভৈরব, এদিকে চোখ খোল বাবা, আমি এসেছি, দেখ আমি এসেছি। তা একবার ডাকার পরে আমি চোখ খুলিনি। দ্বিতীয়বার ডাকার পরে আমি চোখ খুলি, দেখি এক রূপের মায়া। এ যেন মুখের দিকে তাকালেই মনে হয় এটি মা, আসলে জগতে জননীর কল্যাণের ময় মা। সে যেন জগতের মা। আমি একটু ভয় পাইনি। এরূপ দেখে আমার বড় হলো আমি আসন থেকে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরি, কিন্তু গুরুর আদেশে আমি সেটা করতে পারিনি। গুরু আমাকে আসন থেকে উঠতে মানা করেছিল। তো আমাকে মা বলল, কি চাস বল? আমি তাকে বলি, মা আমার কোনো কিছুরই দরকার নেই, আমি শুধু তোমার চরণে আশ্রয় পেতে চাই। তুমি কি আমাকে তোমার চরণে আশ্রয় দিবি মা? মা কালীর কণ্ঠে ভেসে আসলো এক সুমধুর কণ্ঠ। তিনি বললেন, তথাস্থ ভৈরবনাথ, তোর উপরে আমার আশীর্বাদ সর্বদাই আছে, আর তুই যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করব। এই কথা বলে তিনি হাওয়ার সাথে মিলে গেলেন। তো আমি সাধনা শেষ করে গুরুর কাছে আসা মাত্রই সে বলল, ভৈরবনাথ, তুই অনেক সাহসী, অনেক কঠিন সাধনায় সিদ্ধি লাভ করেছিস। তোর প্রতি আমার ভালোবাসা এবং স্নেহ সব সময় বজায় থাকবে। আমি আমার গুরুকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসি। তো ভাইয়া, এই ছিল ঘটনা। আপনাদের কাছে আশা করি অনেক ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা কোন ইউটিউব চ্যানেলে চালাবেন অবশ্যই সেখানে জানিয়ে দেবেন। আর যদি ঘটনাটি আপনাদের চ্যানেলে বলেন, আমাকে একটু বলে দেবেন কত নম্বরে এপিসোডে শেয়ার করবেন এই ঘটনাটি, আর বলবেন লাইভ, তাহলে আমি লাইভ দেখার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি প্রতিদিন লাইভ দেখি, আর আপনার মুখে ঘটনা শুনতে অনেক ভালো লাগে। আশা করি আপনিও আমাকে জানিয়ে দিবেন যে কততম এপিসোডে এটা শেয়ার করবেন। তো এই হলো ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভকামনা রইল। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই স্টোরিটার জন্য। এবং সুব্রত কুমার রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষা থাকলাম। ভৈরবনাথ তান্ত্রিকের এই ঘটনাটি বেশ ভালো লেগেছে আমার কাছে, ইন্টারেস্টিং ছিল, ইউনিক স্টাইল একটা স্টোরি ছিল, ভালো ছিল। যতটুকু বললাম বেশ ইউনিক ছিল আমার কাছে মনে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনার কাছ থেকে আরও ডিফারেন্ট আরও ইন্টারেস্টিং অনেক স্টোরি পাবো ইন ফিউচার। সো চলে যাই আমাদের পরবর্তী স্টোরিতে। আশা করছি পরবর্তী স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। এই গল্পের নাম নিপা ভাবি। এই বাড়িটা ভালো না ভাবি, আপনি পোয়াতি মানুষ, আপনার জামাই বিমান বাহিনীতে চাকরি করে, দুদিন পর মিশনে যায়। এই অবস্থায় আপনার একা এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। প্রতিবেশীর কথায় সেদিন একটু অবাকই হয়েছিলাম। মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জিহ্বা কদাকার কালো। আমার শয়নকক্ষের বাতায়ন খুলে তাকালে মহিলাটির ব্যালকনি দেখতে পাওয়া যায়, অথচ আসার পর থেকে দেখেছি তার বাড়ির প্রতিটি দরজা জানালা বন্ধ।
জানালা আবারও পর্দাও টাঙানো, এবং ঘরের মধ্যে মানুষ আছে কিনা তা বাইরে আন্দাজ করা বেশ মুশকিল। এই তো মাত্র 2 সপ্তাহ হলো গাজীপুর শিফট হয়েছি। আমি আর আমার হাজবেন্ড ছোট থেকে আমরা বেড়ে উঠেছি ঢাকাতে, তাই গাজীপুরের এমন গাছপালা আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারেই নতুন। আমাদের বাড়িটি খুব বেশি বড় না, আবার একেবারেও ছোটও না। বাড়িটি কাঠের তৈরি, দোতলা বিশিষ্ট। খুব কম মূল্যে বাড়িটি বন্ধক নিয়েছে আমার স্বামী তুষার। আশেপাশে অন্য বাড়ি বলতে আমার প্রতিবেশী দীপা ভাবির বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। বাড়ির চারদিকে রীতিমতো শাল বনে ঘেরা। রাত হলে অদ্ভুত সব নিশাচর পাখির ডাক ভেসে আসে। আমার দিন কেটে যায় একটা ঘরের মধ্যে সময় কাটায়। এটা ওটা করতে করতে যে দিন পেরিয়ে যায় বুঝতেই পারি না। একা হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। দুপুরে তুষার আসে, লাঞ্চ করে আবারও চলে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে যায়। এতটুকু সময় আমি নিজের সঙ্গে কাটিয়ে পার করে দিই। বোরিং লাগে না। আমার বাড়ির সামনে একটা কদম গাছ আছে, গাছের নিচে আছে একটা দোলনা, এবং মাঝে মধ্যে বিকেল হলে আমি দোলনায় গিয়ে বসি। মৃত বাতাসে কখনো বা দোলনায় বসে কোন করতে করতে বই পড়ি। ভালোই লাগে। নিবাভাবি মাঝে মাঝে তখন আমার কাছে আসেন। এই বাড়ি, এই জায়গা নিয়ে নানা প্রকৃতস্থ গল্প বলেন। ভূতের গল্প আমার বেশ ভালোই লাগে, তবে আমি ভূতে বিশ্বাসী নই। কিন্তু জিন যে আছে তা আমি বিশ্বাস করি এবং মানি। আজ বিকেলেও আমি দোলনায় এসে বসি এবং গোসল করা মাত্রই চুল শুকনোর জন্য বাইরে এসে বসেছি। সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের দেবী বইটি। কতবার যে পড়েছি এই বইটি তাও অভুক্তি লাগে না। ভাবি, আপনার কয় মাস চলে? হঠাৎ অপ্রস্তুত কণ্ঠস্বরে আমি রীতিমতো ভরকে উঠি। পেছনে তাকাতেই দেখি দীপা ভাবি। আরে আপনি? আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম। আর আপনি আমাকে নাম ধরেই চাইলে রাখতে পারেন, জুলফা আমার নাম। নিপা ভাবি কদম গাছের সঙ্গে হেলান দিয়ে বলল, আপাতত ভাবি বললেই মনে হয় ভালো হয়। আচ্ছা, উত্তর দিলেন না যে, কয় মাস চলে আপনার? আমি বইয়ের পাতায় চোখ বুলিয়ে জবাব দিলাম, 3 মাস। 3 মাস চলে আমার। ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? মানে অনেকদিন তো হলো এখানে এসেছি, আপনাকে ছাড়া আর কাউকে দেখলাম না। আপনার বাচ্চা কাচ্চা কোথায় তারা? আমার কোনো বাচ্চা নেই ভাবি, তোমার একটা বাচ্চার অনেক শখ। আপনার বাচ্চা? এই কথাটা বলার আগে তুষার গলার কণ্ঠস্বর এলো। বইয়ের পাতায় চোখ সরিয়ে সামনে তাকাতে দেখলাম তুষার দাঁড়িয়ে। কদম গাছের দিকে তাকিয়ে দেখি দীপা ভাবি কোথাও নেই। ও মা, মহিলাটা তো এখানেই ছিল, কোথায় গেল? একটু আগেও তো এখানে ছিল। এমন দুপুরবেলা তুমি এখানে কি করছো? জানো না এমন সময় অনেক কিছু কিন্তু বেঁচে চলতে হয়। চলো ঘরে চলো। আমি প্রত্যুত্তর না দিয়ে তুষারের সঙ্গে ঘরে চলে আসি। তবে মনের ভিতরে একটা প্রশ্ন বারবার স্লোগান তুলছে, নিপা ভাবি কেন কোথায়? ঘটনার সূত্রপাত সেদিন থেকে। মাঝরাতে হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা অনুভব হতে ঘুমটা ভেঙে যায় আমার। ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলবো, কিন্তু এই সামান্য কারণের জন্য আমি তাকে জাগিয়ে তোলার ইচ্ছা হলো না। সারাদিন কত খাটুনি করে চলেছি লোকটা। ঘড়ির কাঁটায় তখন বোধহয় 2:35। আমি বিছানা ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি এবং রান্না করে চলে যাই। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পানি পান করি। হঠাৎ মনে হয় ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে, এক ডাকারে কিছুটা বিড়বিড় করছে। বিস্ময়ে আমার ভ্রু কুঁচকে এলো। মাত্রই তো ড্রয়িং রুমের সামনে দিয়ে এলাম, তখন তো কাউকে দেখতে পেলাম না। সাহস করে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি শতটা যেন ততই বেড়ে যাচ্ছে। সঙ্গে সোফার সঙ্গে বসে থাকা ব্যক্তির ছায়াটাও ড্রিম লাইটের আলোয় বড় হচ্ছে। কাছে যেতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, ম্যাও ম্যাও করছে। বিড়বিড় করে শব্দটা এখন আর নেই, বোধহয় মনের ভ্রম ছিল। এটা কি বিড়াল? কিন্তু এই ঘরে ঢুকলো কি করে? হঠাৎ করে চোখ যায় জানালার দিকে, দেখতে পাই জানালাটা খোলা। তার মানে জানালাটা আজকে আর লাগানো হয়নি, কিন্তু স্পষ্ট মনে আছে বিকেলে আমি রোজকার মতো সব জানালা বন্ধ করে দিয়েছিলাম। বিড়ালটাকে তাড়াতে হয় না, সে নিজেই জানালা দিয়ে বেরিয়ে যায়। হঠাৎ আমার চোখ যায় সে জানালার বহির্ভূত দৃশ্যের দিকে। কিছু একটা দেখা যাচ্ছে, অথচ কি দেখা যাচ্ছে তা আমি আন্দাজ করতে পারছি না। আকস্মিক আমার পেছন থেকে একটা অদ্ভুত ভারী কণ্ঠ ভেসে এলো, তোর বাচ্চা আমায় দিবি?
আমার মাথাটা হঠাৎ করে ছটফট করতে লাগলো ব্যথায়। পেছনের দিকে তাকানোর আগে মাটিতে লুটিয়ে পড়ি। পরে কি হয়েছিল কিছুই মনে নেই। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি তুষার আমার পাশেই বসে আছে। স্বামীকে রাতের কথা জিজ্ঞেস করতে সে বলল, আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম, হঠাৎ দেখলাম তুমি পাশে নেই। তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখি তুমি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছো। তারপর আর কি, তোমাকে কোলে তুলে সেই রুমে নিয়ে এসে শুয়ে দিলাম। কি হয়েছিল বলো তো? কিছুই মনে পড়ছিল না, তাই উত্তর দিতে চেয়েও তুষারকে কিছুই বলতে পারলাম না। তবে কানে এখনো একটা কথা বাজছে, তোর বাচ্চাটা আমায় দিবি? আজ এই বাড়িতে আমার 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে আমার সঙ্গে তেমন কিছু ঘটেনি, তবে সবকিছু স্বাভাবিক ছিল। কাল সকালে তুষার খাগড়াছড়ি যাবে 3 দিনের একটা মিশনে। একদিন সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজেছে 24 ঘন্টা আমার তদারকি করার জন্য, আমার সঙ্গে থাকবার জন্য। কিন্তু এইটা তো ঢাকা শহর না যে মানুষ চাইলাম আর মেয়ে পেয়ে গেলাম। তুষার আমাকে একা রেখে কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু কি আর করার, সরকারি চাকরি বলে কথা। বিকেলে বাইরে থেকে কাপড় আনতে গিয়ে দেখে কোথায় যেন দীপা ভাবি ব্যাগ পত্র নিয়ে বাড়িতে ঢুকছে। সঙ্গে ছোট্ট একটা মেয়ে, একজন পুরুষ আর 2জন বৃদ্ধাও আছে। আমি ভাবিকে বলে হাত ছাড়তে এসে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ভাবি, কোথা থেকে আসছেন? এত সব নিয়ে কোথায় গিয়েছিলেন? যাক, 1 মাস পর আপনার পরিবারের সদস্য দেখা মিলল। বাচ্চাগুলো তো বাইরেও আসে না। দীপা ভাবির কপালে ভাঁজ পড়লো। এবার সে আমার বাড়ির দিকে একবার তাকালো, তারপর বলল, আপনি আমাকে কি করেছিলেন? আমার নাম কিভাবে জানলেন আপনি? আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। কে আপনি? দীপা ভাবির কথায় আমি পুরোপুরি কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেলাম। এসব কি বলছে উনি? এখানে আসার পর থেকে ওনার সাথে আমার কত ভাব, আর আজকে বলছে সে নাকি আমাকে চিনি না। আমি কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগে ভাবির সঙ্গে সঙ্গে পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলল, আতিয়া, জলদি বাড়ির চাবিটা দাও। 1 মাসে না জানি ঘরের কি হাল হয়েছে। এমনই, তোর মায়ের থেকে চাবিটা নিয়ে আয় তো। ছোট্ট মেয়েটা দৌড়ে নিপা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য। নিপা ভাবি মেয়েটাকে বলল, যাও আব্বুর কাছে যাও, আম্মু আসছি। তারপর আমার কাছে একবার তাকিয়ে দিয়ে বলল, পরে কথা হবে। ভাবি আমার জবাবের জন্য অপেক্ষা না করে চলে গেল। সে চলে যেতে লোকটি মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, কে ওই মহিলা? এই বাড়িতে উঠেছে বুঝি? সবাই আমার দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকালো। আমার বেশ অস্বস্তি লাগছিল, তাই 1 মুহূর্ত দেরি না করে আমি কাপড়টা নিয়ে বাড়ির ভেতরে চলে গেলাম। তুষার বাড়িতেই ছিল, তাকে আমি সব ঘটনা করে বললাম। তার নিজের মাথাও কাজ করছে না, সে আর আমাকে কি বোঝাবে? এবার মাথায় আরেকটা প্রশ্ন ভর করছে, দীপা ভাবি আমাকে চিনতে পারলো না কেন? নাকি ইচ্ছে করে কোনো একটা কারণ বশত না চেনার ভান করছে? আর ভাবির তো বাচ্চা নেই, তবে ভাবির কথার ধরন শুনে কেন যেন মনে হচ্ছে ছোট্ট মেয়েটি তার নিজেরই। আর ওই লোকটি তাকে আতিয়া বলেই বা কেন ডাকলো? তার নাম তো নিপা। সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের একটা রুটি করেছি। শীতকালের সময় এই তুষারের বেশ পছন্দের খাবার। স্বামীটা আমার কাল চলে যাবে, না জানি 3 দিন কি না কি খায়, তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি। কাজ শেষে যখন 1 বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম, তখনই নাকি একটা পচা দুর্গন্ধ এসে লাগলো। বমি চলে আসার উপক্রম হলো। হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো, মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে। আর একটু খেয়াল করতে এবার অদ্ভুত একটা শব্দ কানে বাজলো। মনে হলো কি যেন খপ খপ করে সবকিছু ছেড়ে ছড়ে খাচ্ছে। আমি দ্রুত টেবিলের মাংস বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম। লাইট অন করতে দেখি সেখানে কিছুই নেই, সবকিছুই স্বাভাবিক। নেই কোনো শব্দ, নেই কোনো কোলাহল। আজকাল হরর মুভিতে একটু বেশি দেখা হচ্ছে, তাই ইফেক্ট পড়েছে সব। সেদিন রাতে আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম যখন রাতে খাবার সময় রান্নাঘরে গিয়ে দেখি মাংসের পাতিলে একটুকু মাংস নেই। পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল। তারপর কেমন যেন সবকিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এখন নিজের ভেতরে খানিকটা ভয় ভয় কাজ হচ্ছে। সবসময় তো সবকিছু একজন মানুষের ভ্রম হওয়া সম্ভব নয়। তুষারকে সবটুকু জানানোর পর সে বলল, আজ তো রাত হয়ে গেছে, সকালে আবার আমাকে খাগড়াছড়িতে যেতে হবে। 3 দিন একটু কষ্ট করে কাটিয়ে দিও। যদি দেখো 3 দিনে সবকিছু স্বাভাবিক আছে তাহলে তো ভালোই, না হলে আমি বাড়ি ফিরে হুজুরকে নিয়ে আসবো না, বিরাদের ব্যবস্থা করতে হবে।
আমিও তাতে রাজি হয়ে গেলাম। তবুও তুষার আমাকে ফেলে যেতে বেশ চিন্তিত বোধ করছিল। তাই সে আমার ছোট ননদকে কল দিয়ে বলল একদিনের ভেতরে এখানে আসতে, সঙ্গে আমার শাশুড়িও আসবে। শুনে আমি বেশ খুশি হলাম। বাড়িতে একা থাকার চেয়ে এখানে চলে আসাটাই ভালো। এমনি তো বছর শেষে একটা শ্বশুর শাশুড়ি আর ননদ দেবরের সাথে এখানে চলে আসার কথা, কিন্তু সামনেই দেবরের এক্সাম আছে। তাই সবাই ঠিক করেছি একেবারে বছরটা শেষ হলে তারা এখানে শিফট হবে। পরদিন আমার দিনটা খুব ভালো যায় না। তুষারের জন্য আমার খুব মন খারাপ হচ্ছিল। অদ্ভুত একটা ভয় মনের ভেতরে যেন বাসা বেঁধেছিল। সেদিন রাত 1:30টায় হঠাৎ করে বিকট একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। রাত ভালোই হয়েছে। আমার একটা বদ অভ্যাস আছে, একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না। তুষার চলে গেছে বিধায় মনটা কেমন জানি করছিল। সারাটা দিন আজকে কেমন যেন একগুঁয়ে কেটেছে। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করতে থাকি। হঠাৎ তুষারের কল আসে। প্রথমে একটু অবাক হই, এত রাতে কল করছে। পরে ভাবলাম সারাদিন কাজ করে হয়তোবা হয়রান হয়ে গেছে, রাত জেগে ওদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে। ফোন রিসিভ করতেই তুষার একটাই কথা বলল, সব ঠিক আছে তো? ব্যাস, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায় এবং নেট সমস্যা হয়তোবা। আমি উঠে বারান্দায় যাই এবং হঠাৎ করে দোলনার দিকে তাকাতে মনে হলো কে যেন দোলনায় পা ঝুলিয়ে বসে বসে গুনগুন করছে। বেইলি কণ্ঠস্বর। আমার শরীরটা শিউরে উঠলো। আয়তাল কুরসি পড়তে পড়তে বারান্দার দরজাটা বন্ধ করে রুমে চলে আনলাম এবং তুষারকে বেশ কয়েকটি কল করি, কিন্তু ফোন অফ দেখাচ্ছে। খুব ভয় করছিল আমার। হঠাৎ করে আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটা ধরতে ওপার থেকে ভেসে এলো একটা অস্পষ্ট কণ্ঠস্বর। ভয়েসটা কেটে কেটে আসছিল। ভাবনা হয়তো কোনো সমস্যা হয়েছে দেখে তুষার অন্য কোনো নাম্বার থেকে কল করেছে। নেট সমস্যার কারণে অস্পষ্ট শোনাচ্ছে। এই কলটা আসার পর কোনো কল আর আসেনি। তাই আমিও আর এখন বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামালাম না। ঘুম আসছে না, এখনো ভয় করছে। বিছানায় এসে দোয়া দরদ পড়তে পড়তে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ করে অনুভব করলাম পেটের ওপর থেকে কে যেন শীতল নিঃশ্বাস পতন হচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে লাগলো। মনে হচ্ছে এই তো ঠিক আমার পেছনে কেউ একজন শুয়ে আছে, কিন্তু সেটা তো অসম্ভব। বাড়িতে তো এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউ নেই। আমি আয়তান কুরসি আরো দ্রুত পড়তে শুরু করলাম এবং যতগুলো দোয়া মাথায় আসছে অনবরত পাঠ করছিলাম, কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখনও আমার পিঠে লাগছিল। এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে ঘরে ঘাড় ভাঁকিয়ে পেছনে ফেরার চেষ্টা করলাম। পেছন ফিরতে আমার চক্ষু চড় কাজ। বুক থেকে অস্পষ্ট স্বরে শুধু পেরিয়ে আসে, কে? নিপা ভাবি। সমাপ্ত। জেফরি ভাই, এই ছিল আজকের ঘটনা। কততম এপিসোডে শেয়ার করবেন জানাবেন। আসসালামু আলাইকুম, আমি শেখ মেহেদি বলছিলাম ঢাকার কেরানীগঞ্জ থেকে। সো এই ছিল স্টোরি। কেমন লাগলো আপনাদের কাছে স্টোরিটা অবশ্যই জানাবেন। আমার কাছে বেশ ইউনিক লেগেছে, সাসপেন্স লেগেছে, বাট স্টোরি শেষে কি হলো, শেষটা কিন্তু এক প্রকার ইনকমপ্লিট একটা শেষ ফিনিশিং থেকে গেল। বুঝতে পারলাম না ফিনিশিংটা কি হলো আসলে, বাট ওভারঅল কিন্তু মারাত্মক ধরনের একটা সাসপেন্সের ঘটনা ছিল। বেশ ইউনিক একটা স্টোরি ছিল, ভালো ছিল। এনিওয়েজ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের সবচেয়ে শেষ স্টোরিতে। আজকের প্রতি কথার এপিসোডটা ছোট, কিন্তু তিনটে স্টোরি দিয়ে সাজানো। আশা করছি আপনাদের জন্য বড় এপিসোডও নিয়ে আসবো এবং ভিডিও এপিসোড তো থাকছেই। সো এই হলো বিষয়। আমি আর দেরি করবো না। আমরা যেটা করতে চাই এখন সেটা হচ্ছে সরাসরি লাস্ট স্টোরিতে চলে যেতে চাই। সো যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম কলিজার টুকরা বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আর লাখো কোটি ভক্তের দোয়ায় আপনি খুবই ভালো আছেন। ভৌতিকতার একজন বড় ভক্ত আমি, বিশেষ করে আপনার বড় ফ্যান। আপনার মধুর কণ্ঠে ভূতের গল্পগুলো শুনলে বেশ ভালো লাগে। প্রথমে শ্রদ্ধার সাথে বলছি, লেখার ভেতরে কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইজান। ঘটনা যদি প্রচারযোগ্য হয় তাহলে আপনি সাজিয়ে আপনার মধুমাখা কণ্ঠে শেয়ার করে দিবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভৌতিক কথায় আমার জীবনের প্রথম ঘটনা, যে শেষ রাতের ট্রেন আপনার মধুর কণ্ঠে শেয়ার করবেন। আর ভৌতিক কথা, এটা আমার দ্বিতীয় স্টোরি। আমার নাম হৃদয়ান রবি
মাহমুদ, পেশায় আমি একজন বাউল শিল্পী। ঠিকানা বাগেরহাটি জেলা, বংলা থানা, সিগন্যাল টাওয়ার এলাকা। ঘটনাটি আমার আব্বুর কাছ থেকে শোনা, একদম রিয়েল স্টোরি। ঘটনার নাম দিলাম বিলের পাড়ের ভয়ঙ্কর পেতনি। আমি আমার আব্বুর ভাষায় বলছি, বাবা কখন যাবা বিলের পাড়ে মাছ ধরতে? আমার কথার জবাবে আব্বা বললেন, এই তো একটু পরেই যাব। জলি, তুই ঘরে যা, আমি রেডি হয়ে একটু পর তোকে ডাকছি। আব্বার কথায় আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম আর ভাবছিলাম কখন যে যাবো মাছ ধরতে। আর ঠিক কিছুক্ষণ পর আব্বা মাছ ধরবার জন্য আমাকে ডাক দিল, ও জলিল, মাছ ধরতে চল। তারপর আমরা লাইট আর জাল নিয়ে রওনা দিলাম বিল পাড়ের দিকে। তারপর আমরা বিল পাড়ের দিকে যাওয়ার সময় আব্বা আমাকে বললেন, জলিল শোন। আমি বললাম, জি আব্বা বলো। আব্বা তখন বলল, আমার সাথে মাছ ধরতে যাচ্ছিস তো ভালো কথা, কিন্তু ভয় কিন্তু পাওয়া যাবে না, কেমন? বিল পাড়ে কিন্তু মাছ ধরতে গেলে অনেক ভয়ঙ্কর ঘটনা করতে পারে, কেমন? আব্বার কথায় আমি একটু ভয় পেয়ে গেলাম। আব্বা, সত্যি কি এসব ঘটে নাকি বিলের পাড়ে? আচ্ছা আব্বা, তুমি কখনো ভয় পেয়েছো মাছ ধরতে গিয়ে? তখন আব্বা মাথা নাড়িয়ে বলল, আরে শুধু আমি না, যারাই মাছ ধরতে আসে এই বিলের পাড়ে তারা সবাই ভয় পেয়ে যায়। একবার হলেও ভয় পেয়েছে। আসলে জলিল, এই বিল পাড়ের জায়গাটা তেমনটা ভালো নয়। এখানে অনেক খারাপ পিশাচ জিনরা থাকে। আর আমরা যখন রাতের বেলা মাছ ধরি না, ওরা অনেক সময় মাছ খেতে আসে। আব্বার কথা শুনে কেমন যেন মনের অজান্তে শরীরের লোম দাঁড়িয়ে গেল একসাথে, আর ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। তখন আমি বললাম, আব্বা সেইটা তো না হয় বুঝলাম, তো এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? আল্লাহ, আগে জানলে তো আমি জীবনও আসতাম না তোমার সাথে মাছ ধরতে। আমার কথা আব্বা হাসতে হাসতে বললেন, জলিল, তোর তো অনেক ভয় রে বা। হ্যাঁ, এত ভয় নিয়ে বাঁচতে থাকা যাবে? আরে পাগল, আমি আসি না তোর সাথে? আমি থাকতে তোর কি হবে? চল তাড়াতাড়ি হাট, দেরি হলে কিন্তু আবার মাছ কম পাবো। কথাটি বলেই আমরা দুজনে হাঁটতে হাঁটতে বিল পাড়ে চলে গেলাম। তারপর আব্বা আমাকে বললেন, জলিল, তুই এখানে লাইট নিয়ে দাঁড়িয়ে থাক, কেমন? আমি জাল ফেলতেছি। আব্বার কথায় আমি লাইট নিয়ে দাঁড়িয়ে রইলাম আর গুনগুন করে গান গাইতে লাগলাম। আর ওদিকে আব্বা বিলের পানিতে জাল ফেলছে আর মাছ ধরছে। এভাবে বেশ কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ শুনলাম। আমি পেছনে আওয়াজ শুনে ঘুরে তাকাতেই দেখলাম কালো কুচকুচে দুটো বিড়াল দাঁড়িয়ে আছে আর চোখগুলো রক্তবর্ণ। ওদের দেখে আব্বার দিকে তাকালে আব্বা বললেন, জলিল, ওসব কিছু না, পেছনে না তাকে সামনের দিকে দেখ। এই বলে আব্বা আবারও জাল ফেলতে লাগলেন। আব্বা জাল ফেলে আবারও সেই জাল উপরে তুলতে যাবে, ঠিক এমন সময় পেছন থেকে কেউ একজন বলে উঠল, মজিদ, মাছ কি তোরা একাই খাবি? আমাদের দিবি না? মাঝিটা বলে রাখি, আমার দাদার নাম ছিল মজিদ খান। খুবই সাহসী লোক ছিলেন তিনি। এবার পেছন থেকে এরকম আওয়াজ শুনে পেছন করে তাকিয়ে দেখি বিড়াল দুটো ছাড়া আর কিছুই নেই। এবার কাউকে না দেখে আমি ভয়ে আব্বার কাছে এসে দাঁড়ালে আমার বিড়াল দুটিকে উদ্দেশ্য করে বলেন, আমরা কষ্ট করে মাছ ধরি আর তোরে দিয়ে যাবো শয়তানের বাচ্চারা। যা, তোদের কোনো মাছ দিতে পারবো না, যা চলে যা, ভাগ এখান থেকে, নাহলে তো খবর আছে তোদের। আব্বার কথা শেষে পেছন থেকে আবারও সে একই আওয়াজ ভেসে এলো, মজিদ, ওদের মাছ না দিলে তোর বাপ পেটাকে এখানে থেকে কিন্তু যেতে দেব না। এরকম কথা শুনে এবার বাবা বললেন, এই শয়তানের দল, তোরা কি এমন হইছস যে আমাকে আটকে রাখবি? যেতে দিবি না? দেখ, ছেলেকে নিয়ে আসছি মাছ ধরতে, ফালতু ঝামেলা না করে এখান থেকে চলে যা বললাম। তোদের কোনোটা মাছ দিতে পারবো না, যা ভাগ। এবার আব্বার কথা শেষ হলে এবার ভয়ঙ্কর সে আওয়াজটি বলে উঠল, দেখ মজিদ, তোদের বিপদ তোরা টিকে আনিস না কিন্তু। তখন আব্বার রেগে গিয়ে বিড়াল দুটোকে ছুঁড়ে ঢিল ছুড়তে লাগলো। আর আব্বা বিড়ালদের বলতে লাগলো, আমাকে ভয় দেখানো হচ্ছে, আয় শতান দল আয়, আমার কি করবি কর, দেখি কি করতে পারোস, আয়। এভাবে বাবা বিড়াল দুটোকে ঢিল ছুঁড়ে মারায় ওরা কেমন যেন ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বাসের সাথে মিশে গেল। এদিকে তখন আমি বাবাকে বললাম, বাবা এইটা কি হলো? বিড়ালগুলো শয়তান জিন ছিল নাকি? বাবা তখন বলল, হ্যাঁ জলি, তুই ঠিক ধরছস, ওরা বিড়াল রূপে এসে আমাদেরকে ভয় দেখাইতেছিল।
তুই ভয় পাস না জলিল, ওরা এইভাবে মানুষকে ভয় দেখিয়ে মাছ নিয়ে যায় আর না দিলে ক্ষতি করতে চায়। এই বলে বাবা আবারও মাছ ধরতে আসলো। এদিকে আমি লাইট হাতে নিয়ে মাছের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। এভাবে আর কিছুক্ষণ চলে গেল। আমরা ভালোই মাছ পাচ্ছিলাম। বাবা জাল দিঘিতে ফেলে এখন উপরে তুলবে। হঠাৎ এমন সময় বাবা বললেন, জলিল, জাল কেন জানি না ভারী লাগতেছে, টানতেছি উপরে উঠতেছে না, মনে হয় জাল কোনো কিছুর সাথে বেঁধে গেছে। তুই জালের যে দড়িটা আছে না, এটা ধরে থাক, আমি পানিতে নেমে দেখি কোনো কিছুর সাথে জাল আটকে আছে কিনা। বাবার কথায় আমি দড়িটা ধরে দাঁড়িয়ে রইলাম। তখন আমার খুব ভয় লাগছিল। ওদিকে আমার বাবার পানিতে নেমে হাত পা দিয়ে রীতিমতো দেখার চেষ্টা করছে জালটা কিসের সাথে আটকে গেল। বাবা এসব দেখার একটা সময় হঠাৎ করে পানির নিচ থেকে কেউ যেন বাবার পা দুটো শক্ত করে টেনে ধরে। এমন অবস্থায় বাবা চিৎকার করে উপরে ওঠার চেষ্টা করলেন, কিন্তু উঠতে পারছেন না। মনে হচ্ছিল আস্তে আস্তে ওনাকে পানির নিচে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে আমি হাঁটু পানিতে নেমে বাবার হাতটা ধরে উপরের দিকে জোরে টানতে থাকি, কিন্তু তখনও বাবাকে উপরে উঠতে পারছিলাম না। ওদিকে তখন চারদিকে চিৎকারের অনেক আওয়াজ ভেসে আসতে লাগলো। এমন অবস্থা আমি চিৎকার করতে থাকি, কে কোথায় আছো? তখন প্রায় বাবা ডুবে যাবে এমন অবস্থা। তখনই আমার চিৎকার শুনে দূরে মাছ ধরতে থাকা মানুষেরা আমার দিকে ছুটে আসে। তখন অবাক করা একটা ঘটনা ঘটলো। ওরা আমার এখানে আসার সাথে সাথেই বাবার পা ছেড়ে দেয়, আর তখন বাবা উপরে উঠতে পারে এবং জলটা হঠাৎ করেই ছুটে গেল। জাল ও বাবাকে উপরে তুলে অবাক করা একটা জিনিস দেখলাম। আমি দেখি বাবার পায়ের আঙ্গুলের দাগ মনে হচ্ছিল বাবাকে কেউ শক্ত করে চেপে ধরেছে। এরকম পরিস্থিতিতে সেখানে আর দেরি না করে বাড়িতে চলে যাই। আমরা বাড়িতে যাওয়ার পর কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়ি। আর ঘুমানোর পর সেই রাতের বাড়ির পেছনে অনেক রকম ভয়ঙ্কর আওয়াজ শুনতে থাকি। পরের দিন সকাল হতে বাড়ির সবাইকে সমস্ত ঘটনা খুলে পড়ি। সবকিছু শুনে মা বললেন, একজন ভালো কবিরাজের কাছে যা, না হলে কিন্তু বিপদ হতে পারে। কিন্তু বাবা কবিরাজের কাছে গেলেন না। এভাবেই দিন পেরিয়ে যেতে লাগলো। আর রাত হলে সে ভয়ঙ্কর কিছু আওয়াজ আসতে লাগলো। দ্বিতীয় দিন রাতে মা টয়লেটে যাওয়ার জন্য বাবাকে ডাক দিবে, এর ভেতরে বাহির থেকে একটা আওয়াজ ভেসে এলো, জলিলের বা, আমি বাইরে দাঁড়ানো, তুমি আসো। মা ঘুমের ঘরে চোখের দরজাটা খুলতে বাবাকে দেখলো একটু দূরে তেঁতুল গাছের পাশে দাঁড়ানো। মা ডাক দিল, কিন্তু বাবার অফিসের শয়তানটা কোনো কথার জবাব দিচ্ছে না। তখন মা তার কাছে গিয়ে সে বাবার উপরে অবরটার পিঠে হাত দিলে বলল, তোমাকে ডাকে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, চলো টয়লেটে যাবো। তখন সে শয়তানটা মায়ের দিকে তাকাতে মা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন বিকেলে মায়ের জ্ঞান ফিরলো। মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কাল রাতে কি দেখেছো? তারপর মা বলল, বাইরে যাওয়ার জন্য তোর বাবাকে ডাক দিব, তখন বাইরে শুনলাম তোর বাবার গলা। বলল, আমি বাইরে, তুমি এসো। পরে বাইরে গিয়ে দেখি তোর বাপ তেঁতুল তলায় দাঁড়ানো। আমি 4 থেকে 5 বার ডাক দিলাম, কোনো সারা শব্দ নেই। তারপর আমি কাছে গিয়ে পিঠে হাত দিব, এর ভিতরেই আমার দিকে রীতিমতো ঘাড় ফিরে তাকালো। বিশ্বাস করবি না বাবা, আমি যা দেখলাম, আল্লাহ, ওর গায়ের চামড়া রীতিমতো ছুঁড়ে ছুঁড়ে পড়ছে, আর ওর চোখ দিয়ে রীতিমতো আগুন বেরোচ্ছিল। জিহ্বাটা রীতিমতো ভয়ঙ্কর ড্রাকুলার মতো, আর মুখ দিয়ে রীতিমতো ভয়ঙ্কর পোকামাকড় বেরোচ্ছে। কি যে বিভৎস তার চেহারা, আমি তোকে বলে বোঝাতে পারবো না। এরপর আমার কিছু মনে নেই। এভাবে কিছুদিন পর ঘটনা ঘটার পর বাবা বললেন, না রে, চুপ থাকা তো যাবে না, ওদের একটা ব্যবস্থা করতে হইব। এই ভেবে বাবা একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ এসে সবকিছু শুনে রোকেয়া করে জিনটাকে হাজির করলেন। কবিরাজ ভাবছেন আমাদের পিছনে লাগা ও একটা জিন, কিন্তু কবিরাজ ওকে হাজির করিয়ে বুঝলেন একটা ভয়ঙ্কর পেতনি আর ওর সাথে থাকা 2জন অনুগত জিন। তারপর পেতনি এবং জিন দুটো হাজির হয়ে কবিরাজকে নানা রকম হুমকি ধামকি দিতে থাকেন আর বলেন, কবিরাজ, তুই যত যাই করিস না কেন, আমরাইকে ছাড়বো না। 3-4 দিন আগেও বীরের পারে মাছ ধরতে গিয়ে পাথর দিয়ে আমাদের আঘাত করেছে। ওর আঘাতে আমরা আহত হয়েছি, ও আমাদের আঘাত করেছে। আমরা ওকে শহর ফুল ফ্যামিলিকে সবাইকে শেষ করে দেব। পেতনির কথা কবিরাজ বললেন, ওরে তো ইচ্ছা করে আঘাত করেননি, তোরা মাছ চাইতে আসিস বলে এমনটা করেছে। এখানে ওনার কোনো দোষ নেই। তোরা কি সহজে চলে যাবি নাকি তোদেরকে কষ্ট দিয়ে বদলে বন্দি করবো কোনটা?
কবিরাজের কথা শুনে ওরা অনেক হুমকি দেয় কবিরাজকে, কিন্তু কোনো লাভ হয় না। একটা সময় কবিরাজ রেগে গিয়ে ওনার বন্ধু জিন দ্বারা বিল পারের পেতনি সহ 2 জন জিনকে বন্দি করে নিয়ে চলে যান কবিরাজের সাথে করে। এরপর থেকে আর কখনো কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। যে সময় এটাই ছিল আমার দাদা আর আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর রিকোয়েস্ট রইল। তবে এটা যদি প্রচারযোগ্য হয়, এরকম আরও কিছু রিয়েল স্টোরি আমার কাছে আছে, আমি ডেফিনেটলি পাঠিয়ে দেব। আমার নাম দেওয়ান রবি মাহমুদ, জেলা বাগেরহাট, থানা বংলা সিগন্যাল টাওয়ার। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রবি ভাই, আপনার স্টোরিটা কিন্তু চমৎকার ছিল এবং অসম্ভব রকম ভালো একটা স্টোরি ছিল। আমার কাছে খুব সুন্দর লেগেছে। আমি বিশ্বাস করি যে আমাদের লাস্ট স্টোরিটা সবার কাছে ভালো লেগেছে। এই মাছ ধরার যে স্টোরিগুলো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে বেসিক্যালি। দারুণ, খুব সুন্দর ছিল। আমি আশা করছি অনেক অনেক দারুণ দারুণ সব স্টোরি আপনাদের কাছ থেকে আরও পাবো। আপনাকে অনেক ধন্যবাদ স্টোরির জন্য। সো এনিওয়েজ, এই ছিল আজকের এপিসোড। আমরা এখন যেটা করব, আমাদের এপিসোড শেষ। অনেকদিন আপনাদের কমেন্টে রিপ্লাই করা হয় না, তাই ভাবলাম যে এই এপিসোডে যদি গত পর্বে মানে গতকাল যে জাহানচিনের ঘটনা শেয়ার হয়েছিল, সেই জাহানচিনের স্টোরির কিছু কমেন্ট যদি আমি আপনাদের রিপ্লাই করি তাহলে বোধহয় ভালোই হবে, কি বলেন? সো চলে যাই কমেন্ট সেকশনে। জাহানচিনের ঘটনা বহুরূপী দানব, এই পর্বে বাই কন্টেন্টে কিছু কমেন্ট এসেছিল, সেগুলোর রিপ্লাই করছি। এমডি নিয়ামতুল্লাহ লিখেছিলেন ওমরজিন মানে ভয় কাঁপতে থাকা। এছাড়া আমাদেরকে ব্লগ টিচার লিখেছেন প্রায় 3 থেকে 4 বছর আগে যেমন ভৌতিক দুনিয়ায় আর ভৌতিক কথার মিউজিকগুলো দিতেন, হাড় হিম করা, ওগুলো ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, আজকে যেমন দিয়েছি না সেরকম মিউজিক থাকবে, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। মিউজিকগুলো ডেফিনেটলি আপনারা আগের মতোই পাবেন। এছাড়া আমাদেরকে জে এম রাজু লিখেছেন অমরজিনের অঘরে পাঠ শেষ কবে আসবে? এই তো আজকে তো শেষ হয়ে গেছে বোধহয় ভৌতিক দুনিয়ায়। এছাড়া আমাদেরকে এসকে সোহেল লিখেছেন আই মিস ইউ জুব্বার তান্ত্রিক। এছাড়া আমাদেরকে ফাহাদ খান লিখেছেন ভাই জুব্বারের ঘটনা কবে আসবে? আর এছাড়া আমাদেরকে আরও কমেন্ট করেছেন সুমন ভাই। এছাড়া আমাদেরকে রোহান আহমেদ লিখেছেন প্রবাস থেকে রেডিও শহরে কিভাবে পেমেন্ট করব। ওয়েল, অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করছে, আমাদের যে পডকাস্ট সাইট আছে রেডিও শহর, সেখানে কিন্তু ভৌতিক কথার অসংখ্য এক্সক্লুসিভ এপিসোড আছে, সেগুলো কিন্তু আপনারা শুনে আসতে পারেন। সেখানে অনেকে আছেন যারা প্রবাস থেকে শুনছেন, তারা কিন্তু চাইলেই পেমেন্ট করতে পারেন বিকাশের মাধ্যমে। এবং বিকাশ পেমেন্ট কিন্তু এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে। আপনারা পেমেন্ট করতে পারেন ওয়াইজের মাধ্যমে অথবা সেন্ড ওয়েভের মাধ্যমে। বিকাশ পেমেন্ট করে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, আমাদের মানে রেডিও শহরের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01755 ঠিক এই নাম্বারে আমাকে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে যে এখান থেকে পাঠানো হয়েছে। আমি ডেফিনেটলি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আমাদের পাসওয়ার্ডটা, অর্থাৎ পাসওয়ার্ড দিয়েই তো আপনাকে ওয়ান টাইম ভ্যারিফিকেশন করে আপনাকে শুনতে হবে। সো পাসওয়ার্ডটা ডেফিনেটলি সেখানে পেয়ে যাবেন। সো আমি এতটুকু বলবো যে অবশ্যই বিকাশ পেমেন্ট করে আমাকে জাস্ট জানাতে হবে যে হ্যাঁ আপনি বিকাশ পেমেন্টটা করে ফেলেছেন। সেন্ড মানি করতে হবে ডেফিনেটলি। আশা করছি বুঝতে পেরেছেন। এই তো আমার প্রশ্নের উত্তর অনেকেই পেয়ে গেছেন হয়তো বা। এছাড়া আমাদেরকে মৃতুল খান লিখেছে মায়াপুরের 5 কবে আসবে? ভৌতিক দুনিয়ায় এই মুহূর্তে মোটামুটি 92,000-এর কাছাকাছি চলে গেছে আমাদের চ্যানেলটা। আর 8,000 সাবস্ক্রাইবার হলেই আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাব। এবং 1 লক্ষ সাবস্ক্রাইবার হলেই আমরা ডেফিনেটলি এটা কোনো মিস নেই যে আমরা শুনবো আপনাদের সবার প্রিয় মায়াপুরীর রহস্য 5 বা সর্বশেষ পর্ব। সো এই তো আপডেটগুলো দিয়ে দিলাম। এবং লাস্ট আরেকটা কমেন্ট এসেছে সাগর আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এছাড়া আমাদেরকে রাকিব হাসান কমেন্ট করেছেন আমি আপনার অনেক বড় ভক্ত, আশা করি কমেন্টে পড়বেন। এই যে পড়ে ফেললাম। এছাড়া আমাদেরকে এমডি রবি রেখেছেন চলে আসলাম ভৌতিক কথায় জেফরি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। এছাড়া আমাদেরকে এমডি ইয়াসিন লিখেছেন প্লিজ নামটা নিয়েন, নাম ইয়াসিন আহমেদ খান। এছাড়া আমাদেরকে লিখেছেন বনি ইসলাম, কেমন আছেন জেফরি ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। এছাড়া আমাদেরকে
এমআর হৃদয় কমেন্ট করেছেন ওয়াও জোশ হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে আরও কমেন্ট করেছেন মারুফ মণ্ডল, জানছেন অনেক ভালো লাগে আসলে। এছাড়া আমাদেরকে এমডি কানন কমেন্ট করেছেন, জেফি খান ভাই ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে ব্লগ টিচার আরও কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে কষ্টের গানাস কমেন্ট করেছেন, ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। আগের গল্পগুলো ডাউনলোড করতে পারছি না কেন, দয়া করে জানাবেন। আগের গল্পগুলো তো এই মুহূর্তে ইউটিউবে নেই, সেটা পডকাস্ট সাইটে পাবেন, বাট ইউটিউবে ধীরে ধীরে আপলোড হবে, তখন আপনারা সব কিছু আবার ডাউনলোড করতে পারবেন। এই তো, সো এই হচ্ছে অবস্থা। আর দেরি করবো না, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে টাটা গুড বাই জানাবো। আগামীকাল ফিরে আসবো নতুন এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।